গল্পের শুরুতে আমরা একটা ঘন জঙ্গল দেখতে পাই, যেখানে দুজন কাপল লিয়াম আর সোফিয়া মাউন্টেন ক্লাইম্বিং করছিল। লিয়াম সোফিয়ার আগে উপরে পৌঁছে সোফিয়াকে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে হারাতে পারবে না। এরপর লিয়াম জঙ্গলের চারপাশটা ঘুরে দেখে, যেখানে সে দূর দূর পর্যন্ত ঘন জঙ্গল ছাড়া মানুষের নাম নিশানা পর্যন্ত দেখতে পায় না। লিয়াম সোফিয়াকে বলে তুমিও তাড়াতাড়ি উপরে এসো, এখান থেকে জঙ্গলটা খুবই সুন্দর দেখাচ্ছে। এটা বলে লিয়াম এগিয়ে যেতে থাকে। সোফিয়া এবার একা এখানে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই তার পা পিছলে যায় আর সে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু যেমন তেমন করে সে নিজেকে সামলে নেয়। সে সাহায্যের জন্য দ্রুত চিৎকার করে উঠলো, লিয়াম লিয়াম আমাকে টেনে নাও। কিন্তু লিয়াম কোনো উত্তর দেয় না। আর হঠাৎ লিয়াম পাহাড়ের কিনারা থেকে এসে পড়ে। সোফিয়া যখন লিয়ামের দিকে তাকায়, তখনই তার মুখে রক্তের কয়েক ফোঁটা পড়তে থাকে, যা দেখে সোফিয়া কিছু বুঝতে পারে না। সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই উপরে কোনো অদৃশ্য শক্তি লিয়ামকে টেনে তুলে চূড়া থেকে নিচে ছুঁড়ে ফেলে দিল। হেলির শ্বাস গলায় আটকে গেল। তখনই দড়ি ধরে সোফিয়াকে কেউ উপরে টানতে থাকে। ভয়ের চোটে সোফিয়া নিজেকে বাঁচানোর জন্য দড়িটা কেটে দেয়, আর সে সোজা নিচে লিয়ামের বডির কাছে গিয়ে পড়ে। লিয়ামকে মৃত দেখে সোফিয়া কাঁদতে থাকে। এখন সে এই দুর্ঘটনাটা ঠিকমতো বুঝে উঠতে পারেনি। আর ঠিক তখনই সে দেখে যে ঝোপ ভেদ করে ছুটে আসছে অজানা এক ছায়া, খুব দ্রুত তার দিকে আসছে। যা দেখে সোফিয়া নিজের প্রাণ বাঁচাতে দ্রুত নিজের গাড়ির দিকে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়াতে গিয়ে তার পা একটা কাঁটাতার আটকে যায়, যার ফলে সে নিচে পড়ে যায়। আর তখনই আমরা দেখি যে সোফিয়াকে অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে বলা হয় যে ওয়েস্ট ভার্জিনিয়ার এই এলাকায় অনেক মানুষ নিখোঁজ হচ্ছে, আর এই জঙ্গলে মানুষের মতন দেখতে কিছু রাক্ষস থাকে যারা মানুষ মেরে খায়, আর এই জঙ্গলে যেই আসে সে নিখোঁজ হয়ে যায়। এর পরের সিনে আমরা রাস্তায় একটা লোককে গাড়ি চালাতে দেখি, যার নাম নোয়া। নোয়া আজ ইন্টারভিউ এর জন্য যাচ্ছিল, কিন্তু কিছুটা দূর আসার পর নোয়া হাইওয়েতে জ্যামের মধ্যে ফেঁসে যায়। যখন সে দেখে যে গাড়িগুলো একদমই এগোচ্ছে না, তখন সে নিজের গাড়ি থেকে নেমে সামনে একটা ট্রাক ড্রাইভারের কাছে যায় আর তাকে জ্যামের কারণ জিজ্ঞাসা করে, যার উত্তরে সেই ট্রাক ড্রাইভার তাকে জানায় যে 5 কিলোমিটার দূরে একটা কেমিক্যাল ট্রাক উল্টে গেছে আর তার সব কেমিক্যাল রাস্তায় ছড়িয়ে পড়েছে, তাই এই জ্যাম খুলতে কয়েক ঘন্টা লাগতে পারে। এটা শুনে নোয়া চিন্তায় পড়ে যায়, কারণ তার ইন্টারভিউ এর জন্য দেরি হচ্ছিল। এখন যদি সে এখানে ট্রাফিক খোলার অপেক্ষা করে, তবে তাকে এখানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, যার ফলে তার ইন্টারভিউ মিস হয়ে যাবে। তাই নোয়া নিজের গাড়ি ঘুরিয়ে অন্য কোনো শর্টকাট রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে। আর সে যেই জায়গায় জবের জন্য যাচ্ছিল সেই জায়গায় কল করে তাদেরকে বোঝায় আমাকে আসতে আধা ঘন্টা লেট হবে, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ার কারণে তার মোবাইল ফোনের সিগন্যাল কেটে যায়। কিছুটা দূর আসার পর রাস্তায় সে একটা গ্যাস স্টেশনের সাইনবোর্ড দেখতে পায়, যা দেখে নোয়ার মনে হলো যে হয়তো আমি এখানে কোনো সাহায্য পাবো। তাই সে নিজের গাড়ি নিয়ে ওদিকে চলে যায়। রাস্তায় সে দেখে যে এখানে অনেকগুলো পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এটা দেখে তার বেশ অদ্ভুত লাগে, কিন্তু তারপর সে এই ব্যাপারে বেশি না ভেবে ওই গ্যাস স্টেশনে যায়, যেখানে সে একটা বুড়ো মানুষকে দেখতে পায়। ওই বুড়ো মানুষটার অবস্থা বেশ খারাপ ছিল। নোয়া ওই বুড়ো মানুষটাকে ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই বুড়ো মানুষটা ইশারা করে ফোন দেখিয়ে দেয়, যার পর নোয়া তাড়াতাড়ি ফোনের কাছে এসে কোম্পানিকে কল করার চেষ্টা করে। কিন্তু তখনই নোয়া বুঝতে পারে যে ফোনটা খারাপ। এটা দেখে নোয়া আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সে বুড়ো মানুষটাকে জিজ্ঞেস করে এখান থেকে হাইওয়েতে যাওয়ার কোনো শর্টকাট আছে কিনা। বুড়ো মানুষটা বলে আমি কিছু জানি না। ঠিক তখনই তার নজর সেখানে লাগানো একটা ম্যাপের ওপর পড়ে, যেখানে সে শহরে যাওয়ার জন্য একটা কাঁচা রাস্তা দেখতে পায়, যেটা সামনে গিয়ে হাইওয়েতে মিশেছে। যার পর নোয়া নিজের গাড়িতে বসে ওই রাস্তায় বেরিয়ে পড়ে। এখন কিছুক্ষণ চলার পর তার সামনে দুটো রাস্তা আসে। নোয়া কিছু বুঝতে পারছিল না যে আমার কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত, তাই সে কিছুক্ষণ ভাবে। আর তারপর সে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া রাস্তাটা বেছে নেয়, কারণ তার মনে হয়েছিল যে এই রাস্তাটা শর্টকাট, যার ফলে সে তাড়াতাড়ি শহরে পৌঁছে যাবে। কিন্তু সে জানতো না যে সে এই রাস্তাটা বেছে নিয়ে নিজের জীবনের সব থেকে বড় ভুল করতে যাচ্ছে। সামনে যেতেই সে রাস্তায় একটা মরা হরিণ দেখতে পায়, যা দেখার চক্করে তার রাস্তা থেকে মন সরে যায়। আর সামনে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাগ্যক্রমে এই অ্যাক্সিডেন্টে নোয়ার খুব একটা চোট লাগে না। আর যেই গাড়ির সাথে নোয়ার ধাক্কা লেগেছিল সেটা কিছু ট্যুরিস্টদের ছিল, যারা ঘুরতে এসেছিল। নোয়া সবার আগে তাদের কাছে ক্ষমা চায় আর বলে যে তোমাদের যা কিছু ক্ষতি হয়েছে আমি তার টাকা দিতে রাজি আছি। যার পর নোয়া তাদের জিজ্ঞাসা করে যে তোমরা নিজেদের গাড়ি রাস্তায় কেন পার্ক করেছিলে, যার উত্তরে জেসিকা নামের একটা মেয়ে বলে যে রাস্তার মাঝখানে কেউ কাঁটাতার বিছিয়ে দিয়েছিল, যার ফলে তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আর টায়ার দেখে বোঝা যাচ্ছিল যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং কেউ ইচ্ছে করে রাস্তায় কাঁটাতার বিছিয়েছিল। এখন এরা নোয়ের গাড়িতে বসেও এখান থেকে বেরোতে পারবে না, কারণ অ্যাক্সিডেন্টের কারণে নোয়ের গাড়িও খারাপ হয়ে গিয়েছিল। এরা এখানে ফেঁসে গিয়েছিল। তখন জেসি বলে যে পেছনে একটা গ্যাস স্টেশন আছে যেখানে আমরা ফোন পেতে পারি, কিন্তু নোয়া বলে যে আমি এইমাত্র ওখান থেকে এসেছি, ওখানে ফোন খারাপ হয়ে গেছে, তাই আমাদের ওখানে যাওয়াটা বেকার। যার পর এরা সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর ভাবে যে হয়তো সামনে তারা সাহায্য পেয়ে যাবে। সামনে যাওয়ার আগে এরা এভান আর ফ্রান্সিনকে গাড়ির কাছে রেখে যায়, যাতে এই দুজন গাড়ি পাহারা দিতে পারে। এগিয়ে যাওয়ার সময় তারা রাস্তায় একটা মরা বিড়াল মাটিতে পড়ে থাকতে দেখে, যেটাকে কেউ খুব বাজেভাবে পিষে দিয়েছিল। এরা এটার ওপর বেশি গুরুত্ব দেয় না আর এগিয়ে যেতে থাকে। কিছুটা দূর আসার পর তারা একটা জায়গায় আগুন জ্বলতে দেখে।
যা দেখে নোয়া বুঝে যায় যে এই জায়গাটা সুবিধার নয়। নোয়া বিপদ আঁচ করতে পেরে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য বলে। অন্যদিকে এভান আর ফ্রান্সিন, যারা গাড়ির খেয়াল রাখার জন্য একা রয়ে গিয়েছিল, তারা দুজনা গাড়িতে বসে মজা করছিল এবং অপেক্ষা করছিল কখন তাদের সঙ্গীরা সাহায্য নিয়ে আসবে। অপেক্ষা করতে করতে ফ্রান্সি খিদে লেগে যায়, তাই সে নোয়ার গাড়িতে গিয়ে চেক করতে থাকে কিছু পায় কিনা। এভান অন্য গাড়িতে ছিল। তখন সে জঙ্গলে কিছু একটা দেখতে পায় এবং সে সেটা দেখতে চলে যায়। ফ্রান্সিন গাড়ি থেকে দেখে এভান নেই। সে এভানকে ডাকতে থাকে এবং সে সামনের জঙ্গলের দিকে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে সে এভানের জুতো পায়। এটা দেখে ফ্রান্সিন কিছু বুঝতে পারে না যে এভান নিজের একটা জুতো এখানে কেন ছেড়ে গেছে। আর কিছুটা দূর সামনে যাওয়ার পর সে মাটিতে একটা কাটা মানুষের কান দেখতে পায়। আর ওই কানে রিং দেখে ফ্রান্সিন বুঝে যায় যে এটা এভানের কান। এটা দেখে ফ্রান্সিন খুব ভয় পেয়ে যায়, কিন্তু ফ্রান্সি কিছু বোঝা ওঠার আগেই পেছন থেকে একটা রাক্ষস তার মুখ চিরে মেরে ফেলে। অন্যদিকে বাকিরা হাঁটতে হাঁটতে রাস্তার শেষ মাথায় পৌঁছে যায়, যেখান থেকে সামনে কোনো রাস্তা ছিল না। তাই তারা জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর তারা সামনে একটা ঘর দেখতে পায়, যা দেখে এরা বেশ খুশি হয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল যে হয়তো এখানে আমরা সাহায্য পেয়ে যাব। এখন এরা যখন এই ঘরের কাছে পৌঁছায় তখন সেখানে তারা আশেপাশে অনেকগুলো গাড়ি দেখতে পায়, যা দেখে তাদের বেশ অদ্ভুত লাগে। এখন এখানে নোয়া এই ঘরের দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। তাই এখন এরা নিজেরাই ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে এরা দেখে যে এই ঘরটার অবস্থা খুবই খারাপ। এটা দেখে এমন মনে হচ্ছিল যে এই ঘরটা কয়েক মাস ধরে পরিষ্কার করা হয়নি। খাওয়ার টেবিলটা খুব নোংরা অবস্থায় ছিল। এখন এখানে এরা ফোন বা রেডিও খোঁজার জন্য ঘরটা তল্লাশি করতে শুরু করে। তখনই তারা অনেকগুলো গাড়ির চাবি পায়। নোয়া যখন ফ্রিজ খোলে তখন তার চোখ কপালে উঠে যায়, কারণ সেখানে কেউ মানুষের বডি পার্টস বোতলে ভরে রেখেছিল। আর তখনই জেসি একটা কাপড় সরালে সেই কাঁটাতার দেখতে পায়, যা দিয়ে তাদের গাড়ি পাংচার হয়েছিল। অন্যদিকে এমা যখন বাথরুমে যায় তখন সেখানে সে বাথটবে মানুষের ডেড বডি পড়ে থাকতে দেখে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এই সব দেখে এরা বুঝে যায় যে এই ঘরে যেই থাকে সে খুবই ভয়ানক। এখন এরা তাড়াতাড়ি সেখান থেকে বেরোতে চায়, আর যেই এরা দরজার কাছে পৌঁছায় তখনই তারা একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। নোয়া যখন জানলা দিয়ে লুকিয়ে দেখে তখন সে দেখে এখানে একটা গাড়ি আসছে। এখন এরা যেই দরজা দিয়ে এসেছিল সেই দরজা দিয়ে তো বেরোতে পারবে না, কারণ সামনে থেকে ওই গাড়িটা আসছিল। তাই এরা সবাই পেছনের দরজা দিয়ে বেরোনোর কথা ভাবে, কিন্তু পেছনের দরজাটা ব্লক করা ছিল। এখন এরা বাজেভাবে ফেসে গিয়েছিল, আর তারা কিছু বুঝতে পারছিল না যে এখান থেকে কিভাবে বেরোনো যায়। যখন তারা বাইরে বেরোনোর কোনো রাস্তা পায় না তখন এরা তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই দানবগুলো ভেতরে আসে আর ফ্রান্সিনের বডি একদম তাদের সামনে এনে ফেলে দেয়, যা দেখে এরা খুব ভয় পেয়ে যায়। আসলে এই তিনজন রাক্ষস ছিল যারা মানুষের মাংস খেত, আর এরা তিনজন ফ্রান্সিনের লাশটাকে তুলে একটা টেবিলে ফেলে দেয় আর তিনজন মিলে সেটাকে কাটতে শুরু করে। এরপর ওই তিনজন রাক্ষস ফ্রান্সিনের বডি খেয়ে ঘুমিয়ে পড়ে। এখন সুযোগ বুঝে নোয়া আর জেসি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের নিচ থেকে বের হয়। আর তখনই এরা ওই দানবগুলোর চেহারা দেখে নেয়, যাদের চেহারা দেখতে খুবই ভয়ানক ছিল। আর এই দুজনকে দেখে লিয়াম আর এমাও আলমারির পেছন থেকে বেরিয়ে আসে, আর এই চারজন পার্টি পেটিপে সেখান থেকে বেরোতে থাকে। যেই তারা দরজা খুললো সেখানে একটা লক ছিল। সাথে সাথে নোয়া সেটাকে ধরে নিল এবং বাকি তিনজন বেরিয়ে গেল। আর নোয়ার হাত থেকে তখন রক্ত বেরোচ্ছিল। নোয়া যেই ঘাড় ঘোরায় তখন দেখে একটা রাক্ষস জেগে গেছে। তখন সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। এরা চারজন দৌড়ে জঙ্গলের দিকে যেতে থাকে, কিন্তু এখন ওই রাক্ষসও গাড়িতে বসে তাদের পিছু করতে শুরু করে। এরা পালাতে পালাতে একটা এমন জায়গায় পৌঁছায় যেখানে অনেক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়েছিল। এখন এরা ভাবছিলই যে এখান থেকে কিভাবে বেরোনো যায়। তখনই সেখানে রাক্ষস তাদের গাড়ি নিয়ে পৌঁছে যায়, যা দেখে এরা গাড়িগুলোর পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু ওই রাক্ষস আগে থেকেই জানতো যে ওরা গাড়িগুলোর পেছনে লুকিয়ে আছে, তাই এই তিনজন রাক্ষস তাদের দিকে এগোতে থাকে। এখন এখানে নোয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের সঙ্গীদের বলে যে আমি এখান থেকে দৌড়ে ওদের মন ঘোরাব, আর যখন ওরা আমার পেছনে লাগবে তখন তোমরা ওদের গাড়িটা চুরি করে নিও। এখন প্ল্যান অনুযায়ী নোয়া চিৎকার করতে করতে তাদের নজর নিজের দিকে করে আর সোজা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। কিন্তু তখনই একটা রাক্ষস সোজা তার পায়ে গুলি করে দেয়, যার ফলে নোয়া নিচে পড়ে যায়। এখন ওই রাক্ষস নোয়াকে মারার জন্য এগিয়ে আসে। তখন লিয়াম নোয়ের প্রাণ বাঁচানোর জন্য অন্যদিকে দৌড়াতে শুরু করে, যার ফলে রাক্ষস তাকে দেখে নেয়। আর এখন রাক্ষস লিয়ামের পেছনে লেগে যায়। সুযোগের সদ্ব্যবহার করে জেসি আর এমা তাড়াতাড়ি নোয়াকে তুলে ওই রাক্ষসদের গাড়ির কাছে আসে। এখন ওরা তিনজন তাড়াতাড়ি গাড়িতে বসে সেখান থেকে বেরোতে শুরু করে আর জঙ্গলে নিজেদের সঙ্গীকে খুঁজতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর তারা লিয়ামকে দেখতে পায়, যার জন্য এরা নিজেদের গাড়ি থামিয়ে নেয় আর লিয়ামকে চিৎকার করে তাড়াতাড়ি গাড়িতে বসতে বলে। লিয়ামও দৌড়ে তাদের দিকে আসতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে একটা তীর এসে লিয়ামের বুকের এপার ওপার চলে যায়। নিজের সঙ্গীকে মরতে দেখে এরা খুব ভেঙে পড়ে, আর তখনই ওই রাক্ষস নোয়ের ওপরও তীর ছুঁড়তে থাকে। এখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এরা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়,
কিছু দূর আসার পর দেখে সামনে আর কোনো রাস্তা নেই এবং রাস্তায় একটা গাছ পড়ে আছে। আর তারা যখন গাড়িটা পেছনে নিতে যায় তখন গাড়ির চাকা কাদায় ফেঁসে যায়, যার ফলে এখন এরা পায়ে হেঁটেই জঙ্গলে এগোতে থাকে। কয়েক ঘন্টা পায়ে হাঁটার পর এরা ক্লান্ত হয়ে যায়, যার কারণে এরা একটা জায়গায় বসে বিশ্রাম নিতে থাকে। এখন রাতও হতে যাচ্ছিল আর তারা কিছু বুঝতে পারছিল না যে রাত কোথায় কাটানো যায়, কারণ যদি তারা এখানেই জঙ্গলে ঘুমায় তবে ওই রাক্ষস তাদের খুঁজে মেরে ফেলবে। এমা কাঠের তৈরি একটা টাওয়ার দেখতে পায়। টাওয়ার দেখে তারা রাত কাটানোর জন্য একটা নিরাপদ জায়গা পেয়ে যায়। এরপর এরা ওটার ওপর উঠে পড়ে। ওপরে টাওয়ার থেকে যখন নোয়া দেখে দূর দূর পর্যন্ত খালি জঙ্গল দেখা যাচ্ছে। টাওয়ার তল্লাশি করে তারা একটা পরিষ্কার কাপড় পায় যা দিয়ে নোয়া পায় বেঁধে নেয়। ওখানেই তারা একটা রেডিও পায়, যেটা অন করে এরা বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো উত্তর পায় না। এরই মধ্যে নোয়া দেখে যে ওই তিনজন রাক্ষস তাদের খুঁজতে খুঁজতে টাওয়ারের কাছে পৌঁছে গেছে। তাদের দেখে এরা চুপচাপ বসে পড়ে আর তাদের যাওয়ার অপেক্ষা করে, কিন্তু তখনই কেউ রেডিওতে তাদের উত্তর দেয়, যার আওয়াজ নিচে থাকা তিনজন রাক্ষস শুনে নেয়। আর তারা বুঝে যায় যে এরা উপরের টাওয়ারে লুকিয়ে আছে। যার পর রাক্ষস উপরের টাওয়ারে উঠতে শুরু করে। যেই রাক্ষসের হাত উপরে আসে, নোয়া পা দিয়ে রাক্ষসের হাতে বাড়ি মারে, যার ফলে রাক্ষসটা নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর্যন্ত সব শান্ত হয়ে যায় আর তাদের মনে হতে থাকে যে হয়তো রাক্ষস এখান থেকে চলে গেছে। কিন্তু তখনই তাদের টাওয়ারে ধোঁয়া হতে থাকে, যা থেকে তারা জানতে পারে যে ওই রাক্ষস টাওয়ারে আগুন লাগিয়ে দিয়েছে। এখন এরা বাজেভাবে ফেঁসে গিয়েছিল আর তাদের নিজেদের মৃত্যু চোখের সামনে ভাসতে থাকে। নোয়া বলে যে যদি আমরা এখানে থাকি তবে আগুনে পুড়ে মারা যাব, তাই চলো সামনের গাছে লাফিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করি। এখন এখানে নোয়া সবার আগে টাওয়ার থেকে সামনের গাছে লাফিয়ে পড়ে আর গাছের একটা ডাল ধরে নিচে পড়া থেকে নিজেকে বাঁচায়। যার পর ওই দুটো মেয়েও টাওয়ার থেকে গাছে লাফিয়ে পড়ে, কিন্তু লাফানোর সময় নিচে থাকা তিনজন রাক্ষস তাদের দেখে নেয় আর তাদের মধ্যে একজন তাদের মারতে গাছে উঠতে শুরু করে। ওদিকে এরা ডালের সাহায্যে ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু এমা সবার পেছনে ছিল। আর তখনই পেছন থেকে একটা রাক্ষস এসে আমাকে খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এখন নোয়া জেসিকে নিয়ে এগিয়ে যায়, কিন্তু ওই রাক্ষসটাও তাদের পিছু করতে থাকে। এখন এখানে নোয়ার মাথায় একটা বুদ্ধি আসে। নোয়া বলে, তুমি ওই সরু ডালটার ওখানে যাও এবং রাক্ষসটাকে ডাকো। যেই ও তোমার কাছে আসবে আমি একটা ডাল ধরে রাখবো এবং সাথে সাথে সেটা ছেড়ে দেবো, যার ফলে রাক্ষস নিচে পড়ে যাবে। নোয়া বুদ্ধিমত্তার সাথে কাজ করে একটা ডাল টেনে ধরে রাখে, আর যেই ওই রাক্ষসটা তাদের কাছে আসে তখন নোয়া ডালটা ছেড়ে দেয়, যার ফলে ওই রাক্ষসটা নিচে পড়ে যায়। নিজের সঙ্গীকে জখমি অবস্থায় দেখে নিচে থাকা দুটো রাক্ষস খুব রেগে যায়। এদিকে এরা দুজন লুকিয়ে গাছের ডাল দিয়ে যেতে যেতে একটা ঝর্ণার কাছে পৌঁছে যায় আর রাত ওখানেই কাটায়। সকাল হতেই এরা দুজন সেখান থেকে বেরোতে শুরু করে আর চলতে চলতে তারা একটা রাস্তা দেখতে পায়। রাস্তা দেখে এরা দুজন খুব খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি কিছুক্ষণেরই অতিথি ছিল। তখনই পেছন থেকে একটা রাক্ষস এসে নোয়ার ওপর হামলা করে দেয়, যার ফলে নোয়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়তে থাকে আর ওই রাক্ষস জেসিকে ধরে নিজের সাথে নিয়ে যায়। তখনই নোয়া রাস্তায় পুলিশের গাড়ি দেখতে পায়, যা দেখে নোয়া তাড়াতাড়ি পুলিশের গাড়ির সামনে পৌঁছায়। আসলে রাতে যখন রেডিওতে তারা সাহায্য চেয়েছিল তখন ওই পুলিশওয়ালা তাদের সাহায্যের সিগন্যাল শুনে নিয়েছিল, তাই সে তাদের বাঁচাতে এসেছিল। এখন এর আগেই যে নোয়া ওই পুলিশওয়ালাকে সবকিছু বলতে পারতো, তখনই পেছন থেকে একটা তীর এসে পুলিশের চোখ ফুটো করে দেয়। এটা দেখে নোয়া খুব ঘাবড়ে যায় আর সে তাড়াতাড়ি ওই পুলিশের গাড়িতে বসে সেখান থেকে পালাতে যায়, কিন্তু গাড়ির চাবি পুলিশের কাছে ছিল। এখন নোয়া ওই পুলিশওয়ালার পকেট থেকে চাবি বের করতে পারতো না, কারণ ওই রাক্ষস নোয়ের খুব কাছে চলে এসেছিল। তাই নোয়া নিজেকে বাঁচিয়ে ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। আর তখনই ওই রাক্ষস পুলিশের লাশ তুলে গাড়িতে ভরে দেয়। আর যেই সে গাড়ি স্টার্ট করে সেখান থেকে যেতে যাবে তখনই নোয়া তাড়াতাড়ি তার গাড়ির নিচে এসে গাড়িটাকে শক্ত করে ধরে নেয়, যার পর রাক্ষস গাড়িটাকে নিজের বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। ওদিকে তারা জেসিকে বাড়িতে বেঁধে রেখেছিল আর এখন এরা জেসিকে জ্যান্ত কাটতে চলেছিল। তখনই বাইরে ওই দ্বিতীয় রাক্ষসটাও চলে আসে, যার গাড়ির নিচে নোয়া লুকিয়েছিল। ওই রাক্ষস ওই মরা পুলিশের বডি তুলে ঘরের ভেতরে নিয়ে যায় আর এরা ওই পুলিশের বডি কেটে তার টুকরো করে নেয়। এরপর একটা রাক্ষস চাকু তুলে জেসিকে মারার জন্য আসে, কিন্তু তখনই নোয়া তাদের দরজায় আগুন লাগিয়ে দেয়। আর যেই ওই রাক্ষস দরজার দিকে যায় তখন নোয়া ফুল স্পিডে গাড়ি ঘরের ভেতরে ঢুকিয়ে ওই রাক্ষসকে পিষে দেয়, যার পর নোয়া দ্বিতীয় রাক্ষসের ওপর হামলা করে তাকেও বাজেভাবে জখম করে দেয় আর তাড়াতাড়ি জেসিকে মুক্ত করতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে আর একটা রাক্ষস এসে নোয়াকে তুলে আছাড় মারে আর একটা কুড়ুল দিয়ে নোয়ার ওপর প্রাণঘাতী হামলা করতে থাকে। আর যেই ওই রাক্ষস নোয়াকে মারতে যাবে তখনই জেসি সাহস জুগিয়ে একটা তীর সোজা ওই রাক্ষসর মাথার পেছনে মারে, যার ফলে ওই রাক্ষস নিচে পড়ে যায়। এখন এরা দুজন যেই ঘর থেকে বাইরে বেরোতে যাবে তখনই একটা অন্য রাক্ষস নোয়ের ওপর হামলা করে দেয়, কিন্তু এখন জেসি ও নোয়ের সাথে মিলে ওই রাক্ষসর সাথে লড়তে থাকে। তাই ওই রাক্ষস তাদের সামনে দুর্বল হয়ে পড়ে আর তখনই জেসি তাড়াতাড়ি একটা কুড়ুল তুলে ওই রাক্ষসর বুকে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। আর এখন যেই এরা ঘর থেকে বাইরে বেরোতে থাকে তখনই ওই রাক্ষস জেসির পা ধরে নেয়
কিন্তু জেসি তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আর ওই দ্বিতীয় রাক্ষস যার মাথার পেছনে তীর লেগেছিল সেও আবার উঠতে থাকে। না জানি এই রাক্ষসগুলো কোনো মাটির তৈরি, এরা মরার নামই নিচ্ছে না। এখন নোয়া আর জেসি তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে যায়। এখানে নোয়ার কাছে বন্দুকে শুধু একটাই গুলি বেঁচেছিল, তাই নোয়া বুদ্ধিমত্তার সাথে কাজ করে ওই পুলিশওয়ালার গাড়ির পেছনে থাকা গ্যাস ট্যাঙ্কে গুলি করে দেয়, যার ফলে ওই পুরো ঘরে ব্লাস্ট হয়ে যায়। আর ফাইনালি ওই ঘরে থাকা রাক্ষস আগুনে পুড়ে মারা যায়। এরপর নোয়া আর জেসি ওই রাক্ষসদের গাড়িতে বসেই সেখান থেকে বেরিয়ে যায় আর সোজা ওই গ্যাস স্টেশনে পৌঁছায়, যেখানে নোয়া সামনে লাগানো ম্যাপটা ছিঁড়ে দেয়। নোয়া এমনটা এই জন্য করে কারণ সে চাইছিল না যে এই ম্যাপ ফলো করে যা কিছু তার সাথে হয়েছে তা অন্য কারো সাথে হোক, আর কেউ যেন দ্বিতীয়বার এই রাস্তায় না যেতে পারে। এরই সাথে এই গল্প শেষ হয়ে যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি এইরকম আরো টান টান উত্তেজনা মুভি দেখতে চান, আমাদের সিনেফিল মোড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ডান সাইডে ভিডিওটা ক্লিক করুন। এই মুভিটা আরো বেশি ইন্টারেস্টিং।